সবাইকে মিউট করলাম, আশা করি সবাই শুনতে পাচ্ছে। কেউ যদি প্রচুর প্রবলেম হয় আমাকে একটু এখানটায় মেসেজ করবে, কিংবা আহ, নিজেদেরকে আনমিউট করে আমাকে এখানে একটু জানিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো। আমি সবাইকে মিউট করে দিয়েছি, কেউ কথা বললে আমি শুনতে পাবো না। তো যারা যদি কিছু প্রবলেম হয় তারা নিজেরা নিজেকে আনমিউট করবে, করে আমাকে একটু বলবে, তাহলে সুবিধা হবে। ওকে, চলো তো আজকে স্টার্ট করি। একটু দেরি হয়ে গেল আমাদের। কালকে যেটা যতটা পর্যন্ত আমরা শেষ করেছিলাম, তো সেই টপিকটা ছিল হচ্ছে, টপিক ছিল অ্যাবাউট আওয়ার প্রেজেন্ট। আজকেও তাই আছে, টপিক অ্যাবাউট আওয়ার প্রেজেন্ট। তো কালকে আমরা যতটুকু করতে পেরেছিলাম, কালকে পেরেছিলাম বি থ্যাঙ্কফুল, মানে আমি বলেছিলাম যে সবাইকে একটু থ্যাঙ্কফুল হওয়ার জন্য, সবাইকে থ্যাঙ্কফুল হওয়ার জন্য। আমাদের আশেপাশে যেসব মানুষজন আছে, কিংবা আমরা যাদের সঙ্গে সারাদিন থাকছি, যাদের সঙ্গে একসাথে কাজ করছি, বাড়িতে থাকছি, কিংবা বিভিন্ন কাজ আমরা যারা করছি, তো তা যাদের রিলেটেড, যারা আমাদের কাজের সাথে রিলেটেড আছে, আমাদের ফ্যামিলির সাথে রিলেটেড আছে, তাদের কাছে আমি থ্যাঙ্কফুল হব। থ্যাঙ্কফুল হতে হবে আমাদের, এটা কালকে এতটা পর্যন্ত বলেছিলাম। আর এটাও বলেছিলাম যে অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট আওয়ার প্রেজেন্ট। আমাদের প্রেজেন্ট নিয়ে সবাই চিন্তা করো। পাস্টের ভালো জিনিস মাথায় রাখবে, ফিউচারের কথা এখন ভেবো না। পাস্টকে ভালো জিনিস রাখো, খারাপ জিনিস মাথায় আনবে না, তাহলে নেগেটিভিটি কম আসবে। প্রেজেন্টের কথা ভাবো, প্রেজেন্টে কি করলে তুমি ভালো থাকবে, ফিউচার এমনিই তোমার ভালো হবে। ঠিক আছে? তো এটাই তো, আমি একটা এক্সাম্পল, কালকে এক্সাম্পলটা দিতে দিতেই কেটে গেছিল মিটিংটা। যেটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম যে আমাদের বাড়িতে যারা এজেড পার্সন থাকে, মানে আমাদের দাদু দিদা, জেঠু জেঠি, জেঠিমা যারা আছেন, তারা কি করেন, তাদের সঙ্গে আমরা যদি কথা বলতে যাই, তাদের সঙ্গে আমরা যখন কথা বলি, তখন তারা কিন্তু ম্যাক্সিমাম সময়টাই আমাদেরকে বলে হচ্ছে, এক সময় আমি এটা করতাম, একটা সময় ছিল, মানে পাস্টের কথা বলে, একটা সময় ছিল আমার এত টাকায় সংসার চলে যেত, একটা সময় ছিল আমি এত কম টাকায় এই জিনিসটা পাওয়া যেত। সব সময় তারা কি করে, পাস্টের কথা চিন্তা করে। এখনো তারা ফিউচারটা সেরকম ভাবে আর দেখেন না। ওর জন্য তারা পাস্টের কথা বেশি বলেন আমার সঙ্গে। যখনই আমরা আলোচনা করি কিছু, তখন তারা সবসময় পাস্ট রিলেটেড কথা বলে, যে এই সময় আমি এটা করেছিলাম, আমি যখন চাকরি করতাম তখন এটা হয়েছিল। তার মানে কি, তাদের পাস্ট জীবনটা এতটা হয়ে গেছে যে তারা সেই জিনিসগুলোই তাদের মাথায় আসতে থাকে, ফিউচারটা কম আসতে থাকে। ওই জন্য ফিউচার রিলেটেড কথাবার্তা তারা কম বলে, পাস্ট রিলেটেড কথাবার্তা বেশি বলে। তো তাদের এজ কত এখন? তাদের এজ, আমাদের বাড়িতে যারা আছে, সেটা যদি আমি বলি 80 বছরের ওপরে, 70 বছরের ওপরে। তো আমাদের এখন এজ কত? আমাদের এজ 30, 25। আমরা যারা মিটিং অ্যাটেন্ড করছি, আশা করি আমরা সবাই 25 থেকে 50-এর মধ্যেই আছি। আমরা সবাই 25 থেকে 50-এর মধ্যেই আছি। তো আমরা প্রেজেন্ট নিয়ে চিন্তা করব। এটা একটা প্র্যাকটিস, এটা একদিনে হবে না। প্রেজেন্ট নিয়ে চিন্তা করো, প্রেজেন্টে যেটা করলে তোমার প্রেজেন্ট ভালো থাকবে, তোমার ফিউচার এমনি ভালো থাকবে। এটা আমি বলছি না, এটা আমিও শুনেছি। অনেক মোটিভেশনাল স্পিকার এই কথা বলছে, অনেক সাকসেসফুল যারা আছেন, সাকসেসফুল পার্সোনালিটি, তারা এই কথা বলছে। এটা আমার কথা না, আমিও সেটা ফলো করছি। আমি চাইবো তোমরাও সেগুলো ফলো করো। ঠিক আছে? তো এটা কালকের অবধি এতটা আলোচনা হয়েছিল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড নিয়ে আজকে আমরা আলোচনা করব। গ্র্যাটিটিউড মানে তোমরা সবাই জানো, আর যারা জানো না তাদেরকে আমি বলে দিই। গ্র্যাটিটিউড এর মানে হচ্ছে, বাংলা মানে হচ্ছে কৃতজ্ঞতা, মানে কৃতজ্ঞতা বোধ। কৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে আনতে হবে। যত বেশি আমরা লোককে গ্র্যাটিটিউডের অ্যাটিটিউড আমাদের মধ্যে আনতে পারবো, লোককে গ্র্যাটিটিউড শো করতে পারবো, মানে কৃতজ্ঞতা বোধ শো করতে পারবো, তত আমাদের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট আসবে। লোকের কাছে আমাদের ইমপ্রুভমেন্ট আসবে, অ্যাকসেপ্টেন্স বাড়বে, লোক আমাদেরকে বেশি এক্সপেক্ট করবে, অ্যাকসেপ্ট করবে আমাদেরকে লোক বেশি। তো গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা বোধ। কৃতজ্ঞতা বোধ যদি আমরা জানতে হয়, তাহলে সবাইকে বলবো যে ইউটিউবে, কিংবা আমাদের অনেকের বাড়িতে হনুমানের রিলেটেড অনেক বুকস থাকে। তো যদি কারোর না থাকে, তাহলে বাইরে থেকে কিনে নিয়েও তারা শুনতে পারবে, কিংবা ইউটিউবেও দেখতে পারবে যে হনুমানকে যদি আমরা ফলো করি, তাহলে সে হনুমান, রাম ভক্ত হনুমান যে আছে, তাকে যদি শুধু আমরা একটা গল্পর মতো দেখি, তার জীবনীটা যদি আমরা গল্পর মতো শুনি,
সেখান থেকে গ্র্যাটিটিউড আমরা শিখতে পারি। তোমরা সবাই সেটা যদি ফলো করো তাহলে সেটা বুঝতে পারবে যে হনুমানের মধ্যে কতটা গ্র্যাটিটিউড ছিল। মানে হনুমানের এত শক্তিশালী যে একটা পাহাড় তুলে নিয়ে চলে এসেছিল যখন লক্ষণ মানে অসুস্থ হয়েছিল। সঞ্জীবনী বুটি খুঁজে পায়নি দেখে সে একটা পাহাড় তুলে নিয়ে চলে এসেছিল, তার মানে সে কতটা শক্তিশালী। যখন আমাদের গল্পতে আমরা পড়েছি, যখন আহ রাম হনুমানকে পাঠিয়েছিল লঙ্কাতে সীতার খোঁজ নেয়ার জন্য, যে দেখে আসো যে সীতা মা কেমন আছেন, কোথায় আছেন, রাবণ তাকে কি করে রেখেছেন। তখন হনুমান এক কথায় রাজি হয়ে গেছিলেন, আর সে কি করেছিলেন, এমন একটা লাফ দিয়েছিলেন পাহাড় থেকে, সেই পাহাড়টা মাটির নিচে ঢুকে গেছিল। সে ওই পাহাড় থেকে লাফ মেরে লঙ্কাতে পৌঁছেছিলেন। আর লঙ্কায় গিয়ে কি করেছিলেন সেটা তো আমরা সবাই জানি, যে সে লঙ্কায় গিয়ে কি লঙ্কা কাণ্ড করেছিল। তো গ্র্যাটিটিউড, এবার আসি আমি হনুমানের গ্র্যাটিটিউড কি ছিল। হনুমানের গ্র্যাটিটিউড, মানে হনুমানজির থেকে আমরা গ্র্যাটিটিউড এটাই শিখতে পারি, যখন হনুমানজি লঙ্কাতে গিয়ে রাবণের যে সীতামাকে যেখানে রেখেছিলেন, সেখানে লঙ্কাতে গিয়ে হনুমানজি যখন সীতামাকে বলেন সামনে যান, হনুমানজি তখন খুব ছোট্ট রূপ ধারণ করে গেছিলেন। ঠিক আছে, ছোট্ট রূপ ধারণ করে গেছিলেন যাতে হনুমানজিকে কেউ দেখতে না পায়, যাতে সে লুকিয়ে লুকিয়ে সীতামার কাছে গিয়ে তার খোঁজ খবর নিতে পারে, তার জন্য ছোট্ট রূপ ধারণ করে গেছিলেন। তখন সীতামার কাছে গিয়ে যখন সে বলল যে সীতাকে, তার এত পাওয়ার, তার এত ক্ষমতা, যে সে লাফ মেরে লঙ্কায় চলে গেছে, সে পাহাড় তুলে নিয়ে চলে গেছিল। লক্ষণ যখন, মানে একটু রিলেট করো যে সে কতটা শক্তিশালী। তো সে এতটাই শক্তিশালী, সে যখন ছোট্ট রূপ ধারণ করে সীতামার কাছে গিয়ে বলে যে সীতামার সামনে গিয়ে দাঁড়ায়, তখন সীতামা জিজ্ঞেস করে যে তুমি কে। তখন কিন্তু হনুমানজি বলেনি যে আমি তো পাহাড় তুলে নিতে পারি, আমি তো এক লাফে লঙ্কায় চলে এসেছি, আমি কে, আমাকে চেনো না। না, এই অহংকারটা কিন্তু তার মধ্যে নেই। সে বলেছিল আমি আমার প্রভু ভক্ত, মানে রাম ভক্ত হনুমান। সে কিন্তু এই কথা বলেছিল, যে তার প্রভুকে স্মরণ করে চলে সব সময়, সে রাম ভক্ত হনুমান, এই কথা বলেছিল। তার কাছ থেকে আমরা কি গ্র্যাটিটিউড শিখলাম, যে সে সবসময় কৃতজ্ঞতা বোধ তার মধ্যে ছিল, যে সে এত বলবান এত শক্তিশালী হয়েও কিন্তু সে বলে নিজেকে জাহির করেনি। সে শুধু এইটুকু বলল আমি রাম ভক্ত হনুমান। ঠিক আছে। তারপরে যখন সীতামাকে বলল যে আমি তোমাকে এখান থেকে তো ইজিলি নিয়ে যেতে পারি, সীতামা যখন জিজ্ঞেস করলো তুমি এখানে কেন এসছো, তখন বলল যে আমি খোঁজ নিতে এসেছি, আমাকে আমার শ্রীরাম আমাকে পাঠিয়েছে এখানে খোঁজ নেওয়ার জন্য যে আপনি কেমন আছেন না আছেন। তখন সে বলল যে আমি তো শুধু আপনাকে খোঁজ নিতে এসেছি, আপনাকে আমি আমি চাইলেই নিয়ে যেতে পারি, নিয়ে যাওয়াটা আমার কাছে বড় কথা না, কিন্তু আমি নিয়ে যাব না, কিছুদিন থাকুন, ধৈর্য ধরুন, শ্রীরাম মানে ভগবান নিজেই আসবে আপনাকে নিতে, আমরা সবাই মিলে আসবো। তখন জিজ্ঞেস করলো তোমরা সবাই মিলে মানে রামজির সাথে আর কে আসবে, বললো আমার বানর সেনা আসবে, আমার মতো অনেক সেনা আছে রামজির, তারা আসবে। তো হনুমানজি যখন বললেন সীতামাকে, তখন হনুমানজি ছোট্ট, তখন সীতামা বললেন যে ও তোমার মতো এইটুকুটুকু, এরা এসে আর রাবণের সাথে কি করে লড়বে, তাই না? তাহলে তো হয়ে গেল, আমাকে আর কেউ আর এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না। তখন হনুমানজি কিন্তু নিজের ব্যাপারে কিছু বলেনি, সে তখন কি করলো, রূপ ধারণ করলো নিজের, সে তখন নিজের রূপ ধারণ করলো। সে রূপ ধারণ করে তখন আস্তে 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 সে নিজের যত বড়, যত উচ্চতা সে তার মধ্যে ক্ষমতা ছিল সেই উচ্চতা সে ধারণ করলো। তখন সীতামা দেখে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তুমি অনেক বলবান, এবার তুমি ছোট হয়ে এসো তোমার সাথে কথা বলার জন্য। তাহলে আমরা এখানটায় কি বুঝলাম, আমরা এখানে কি গ্র্যাটিটিউড কি শো করলো হনুমানজি, গ্র্যাটিটিউড এটাই শো করলো হনুমানজি কিন্তু কাউকে ভয় দেখানোর জন্য নিজেকে বড় করলো না। হনুমানজি কাউকে ভয় দেখানোর জন্য নিজেকে বড় হলো না, সে ছোট ছিল, সে বড় হলো। কেন হলো? সে কাউকে ভয় দেখানোর জন্য হলো না, সে হলো যে কারোর ওপর বিশ্বাস, কারোর বিশ্বাস অর্জন করার জন্য সে বড় হলো, নিজেকে নিজের রূপটা দেখালো। এটাই হচ্ছে গ্র্যাটিটিউড, যে কৃতজ্ঞতা বোধ, তার কাছে সবসময় কৃতজ্ঞ কৃতজ্ঞ হয়ে থাকো। ঠিক আছে, তো এটা আমরা তার কাছ থেকে এটা শিখতে পারি যে গ্র্যাটিটিউড কিভাবে আমরা
নিজেরা শো করতে পারবো, কৃতজ্ঞতা বোধ আমরা মানুষকে দেখাতে পারবো। অনেক কিছু শেখার আছে, অনেক বড় ঘটনা আজকে বললে পরে তো 40 মিনিটেও শেষ হবে না। যাই হোক, সেগুলো তোমরা নিজেরা একটু যদি নলেজ গুলো নাও, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো এটা ছিল গ্র্যাটিটিউড। ঠিক আছে। এরপরে যখন লঙ্কা কাণ্ড সবকিছু করে হনুমান যখন ভগবান রামের কাছে ফিরে গেলেন, ফিরে যাওয়ার পর রামজিকে বললেন যে সীতা মা এরকম এরকম আছে, ভালো আছেন। তো তখন যে জাম্ববান ছিলেন, জাম্ববান বললেন হনুমান তো এই করে দিয়েছে, লঙ্কা পুড়িয়ে চলে এসছে, লেজে আগুন লাগিয়েছে, লঙ্কা পুরো জ্বালিয়ে দিয়ে, রাবণের লঙ্কা জ্বালিয়ে দিয়ে চলে এসছে। তখন রামজি জিজ্ঞেস করলেন যে তাই হনুমান তুমি এই করেছো? বলছে আমি তো কিছু জানি না, জাম্বুমানজি জানে। আবার জাম্বুমানজি যখন হনুমানের অনেক সুনাম করলো, তখন জাম্বুমানজি কে তখন রামজি আবার হনুমানকে জিজ্ঞেস করলো তাই হনুমান তুমি এটা করেছো? হনুমান আবার বলে যে আমি তো কিছু করিনি। সব জাম্বুমানজি যখন বলছে, তাহলে উনিই বলছে, ওনাকেই জিজ্ঞেস করুন। রাম ভগবান রাম তখন এত রেগে গিয়ে বলল তুমি করোনি তো কে করেছে, আমি করেছি। এখানে গ্র্যাটিটিউড কি হলো হনুমানজির? হনুমানজি তখন বলল যে আমি তো এটাই বোঝাতে চাইছিলাম আপনাকে, আপনি যেই আদেশ দিয়েছিলেন আমি সেই আদেশেরই পালন করেছি। তার মানে যা করেছি আপনিই করেছেন, আমি কিছু করিনি। তো একটা বলবান মানুষ যে পাহাড় তুলে নিতে পারে, যে এক লাফে সে আহ লঙ্কায় চলে যেতে পারে, সে সবকিছু বলবান, এত বলবান ছিলেন। তার একটা লেজ ওঠাতে তখন নাকি যারা ওঠাতে পারতেন না, তো তার মধ্যে কোনো অহংকার ছিল না। তার মধ্যে প্রচন্ড গ্র্যাটিটিউড ছিল, যে কারোর ওপর কৃতজ্ঞতা বোধ রাখা। তো আমরা এটা শিখবো, এটা আমরা নিজেদের লাইফে যারা আছে, যারা আমাদের কিছু হলেও ভালো কাজ করেছে, কিছু হলেও ভালো কাজ করেছে, তাদের কাছে সবসময় আমরা গ্র্যাটিটিউড শো করব, কৃতজ্ঞতা বোধ শো করব। তাতে তার প্রতি আমাদের কি হবে? আমাদের বিশ্বাস বাড়বে। আমাদের বিশ্বাস বাড়বে, বাড়লে তখন রিলেশন ঠিক হবে। রিলেশন বাড়লে তখন একটা ভালো অ্যাটমসফিয়ার তৈরি হবে আমার আশেপাশে। অ্যাটমসফিয়ার যখন ভালো তৈরি হবে, তোমার জীবনে এমনি অনেক কিছু শান্ত হবে, অনেক শান্তি আসবে। এটা প্র্যাকটিসের ব্যাপার, এটা তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে এটা হবে, এটা একদিনে হয় না। প্র্যাকটিস করতে 10-15 দিন রেগুলার তোমরা এই জিনিসটা করো। করলেই দেখবা, মেনটেন করো, ডায়েরি খাতা পেন মেনটেন করো, থ্যাঙ্কফুল লোকদের নাম লেখো, গ্র্যাটিটিউড পার্সনদের নাম লেখো। এরকম যাদেরকে নিজের মধ্যে গ্র্যাটিটিউডের অ্যাটিটিউড নিয়ে আসতে হবে, কৃতজ্ঞতা বোধের নিজের মধ্যে স্বভাব আনতে হবে, যে আমি অলওয়েজ কৃতজ্ঞ থাকবো, আমি আমার মধ্যে অহংকার থাকবে না। এটা লাইফের একটা লেসন, এটা আমিও প্র্যাকটিস করছি। আমি যেটা প্র্যাকটিস করছি তোমাদেরকে আমি সেটাই বলছি, কালকেও বলেছি, আজকেও সেটাই বলছি। আমি বলেছি ভেস্টিজ নিয়ে কোনো কথা বলবো না, অনেক শুনেছো, অনেক ভেস্টিজ নিয়ে কথা হয়েছে, যেগুলো ইউটিলাইজ করতে হবে আমাদের, যেটা করলে আমরা ভেস্টিজে ইমপ্রুভ পাবো, ইমপ্রুভমেন্ট হবে আমাদের, সেগুলো আমি আজকে বলছি, যেটা আমিও প্র্যাকটিস করছি, তোমরাও প্র্যাকটিস করো। ঠিক আছে। তো একটু আনমিউট করছি, জানি না কে কে সবাই শুনতে পাচ্ছে কিনা, একটু বলো প্লিজ। বললে পরে আমি বুঝতে পারবো। একটু সবাইকে আনমিউট করছি, একবার হ্যাঁ কি না বলে দেবে, শুনতে পাচ্ছ কিনা। শোনা শোনা যাচ্ছে তো? ঠিক আছে, আমি আনমিউট করলাম, সবাইকে মিউট করলাম। তো এটা ছিল গ্র্যাটিটিউড। এবার আমি একটা স্টোরি বলবো। স্টোরি যেটা আছে সেটা হচ্ছে, আমরা অনেকেই ভাবি যে আমাদের হচ্ছে না কেন, ভেস্টিজ আমরা করছি, আমরা ভেস্টিজের চেষ্টা করছি, হচ্ছে না, লোককে বলছি জয়েন করছে না, কাকে বলবো, ধুর আমরা ইউজই করি, কাউকে বললে কেউ শুনছে না। এরকম যাদের মেন্টালিটি, তাদের ছোট্ট স্টোরি বলবো আজকে আমি। স্টোরিটা তোমরা নিজেদের সাথে রিলেট করবে, স্টোরিটা থেকে অনেক কিছু শেখার। ছোট্ট স্টোরি। দেখো, কোনো জিনিস কিন্তু চাইলেই পাওয়া যায় না। সেরকমটা যদি হতো, আমার চাওয়া আর পাওয়ার মধ্যে একটা টাইম ভাগ থাকে। আমিও যেটা চাই, আমিও এখনো পাইনি। তোমরাও যেটা ভেস্টিজ নিয়ে চেয়েছো কিংবা নিজেদের জীবনে চেয়েছো, এখনো হয়তো অনেকেই পাওনি, অনেকেই অ্যাচিভ করেছো। তো স্টোরিটার মানে এটাই হচ্ছে, আমরা যেটা চাই সেটাই কি আমরা পেয়ে যাই তাড়াতাড়ি? সেটার মধ্যে একটা টাইম থাকে। টাইমটা কি থাকে? টাইমটা আমার থাকে, আমি অ্যাচিভ করছি, কত অ্যাচিভ করবো সেটা আমার হাতে থাকে। আমি একটা ভেবে নিলাম যে আমার কাছে একটা
হাতি আসবে, আমি একটা হাতি পুষবো। ভাবলাম, আর সেই হাতিটা যদি বেডরুমে চলে আসতো, তাহলে কি সেটা ভালো হতো? তুমি কি সেই হাতিটার তখন দেখভাল করতে পারতে? হাতির যা খাওয়ার লাগে, খোরাক লাগে, দিতে পারবে? পারবে না। তার জন্য নিজেকে আগে সেই ক্যাপাবিলিটি আসতে হবে। আমি একটা, আমার স্বপ্ন আছে, আমার একটা আহ, তোমাদের স্বপ্নের সাথে রিলেট করো নিজেকে। আমার স্বপ্ন আছে আমার একটা ফ্ল্যাট থাকবে, সুন্দর, 1 কোটি টাকার ফ্ল্যাট। এবার 1 কোটি টাকার ফ্ল্যাট, আমি ভাবলাম এখন যদি আমার কাছে 1 কোটি টাকার ফ্ল্যাট হয়ে যায়, আমি তো মেনটেনেন্সই করতে পারবো না। ফ্ল্যাটের বিল, ফার্নিচার, মেনটেনেন্স করতে পারবো? পারবো না। তার জন্য আমি যেটা ভাববো, সেটা অ্যাচিভ করতে একটা টাইম থাকে। ওই টাইমটা ডিসাইড করে নিজে, মানে আমি নিজে, আমি কতটা সেটার এফোর্ট দেব, কতটা কি করব, সেটার উপর ডিপেন্ড করছে আমি কত তাড়াতাড়ি সেটা অ্যাচিভ করব। তো সেটা বোঝার জন্য আমি একটা ছোট্ট স্টোরি বলবো, যেটা বলছিলাম। সেটা হচ্ছে একটা হাতি আর একটা কুকুরের স্টোরি। আমরা যেটা ভেস্টিজ করছি, টাইম লাগবে, অত ইজি কাজ নয়, সময় লাগবে, ধৈর্য রেখে করতে হবে। ঠিকঠাক যদি কেউ করে, সবকিছু মেনে, 7 স্টেপ যেটা আমাদের আছে, কার্ডিনাল রুলস মেনে, সে সাকসেসফুল হবেই। নিশ্চয়ই হবে, একদিন না একদিন। সেটা ধৈর্যটা রাখতে হবে। তো একটা হাতি আর একটা কুকুরের স্টোরি হচ্ছে, একটা কুকুর প্রেগনেন্ট হয়েছে। দুই বন্ধু, হাতি আর কুকুরটা দুই বন্ধু, মানে বান্ধবী। দুজনাই মেয়ে, অবশ্যই ছেলে হলে প্রেগনেন্ট হবে কি করে। দুজনাই মেয়ে, দুই বান্ধবী, একটা হাতি আর একটা, মানে হাতিনি আর একটা মেয়ে কুকুর। মেয়ে কুকুরকে কি বলে তোমরা বুঝে নাও। তো তারা দুজনে একসাথে প্রেগনেন্ট হয়েছে। প্রেগনেন্ট হওয়ার পর কুকুর 6 মাস পর 1 ডজন, মানে 1 ডজন না, হাফ ডজন বাচ্চা দিয়ে দিয়েছে। 6 মাস পর কুকুরটা গিয়ে হাতিকে জিজ্ঞেস করছে, 6 মাস হয়ে গেল, আমার তো 6টা বাচ্চা হয়ে গেল, তুই শিওর তুই প্রেগনেন্ট? 6 মাস হয়ে গেছে। হাতি বলছে, তুই যা, পরে আয়। আবার 6 মাস পর কুকুর গেছে, আবার কুকুর হাফ ডজন বাচ্চা নিয়ে গেছে, 12টা বাচ্চা। আরো এদিক ওদিক করে 12টা বাচ্চা নিয়ে গেছে। 12টা বাচ্চা হাতিকে কি জিজ্ঞেস করছে, আরে তুই কি শিওর তুই প্রেগনেন্ট? 1 বছর হয়ে গেল, তোর এখনো কিছু খবরই নেই। হাতি বলছে, তুই যা, তুই পরে আয়। আবার 6 মাস কি 1 বছর পর, মানে 2 বছর পর, 20 মাস কিংবা 2 বছরের মধ্যে কুকুর আবার গেছে হাতির কাছে, যে আরে তোর এখনো কোনো খবর নেই, আমার তো ডজন হয়ে গেল, ডজনেরও বেশি হয়ে গেছে, তোর এখনো কেন কিছু খবর আসছে না? এবার রিলেট করো তোমাদের নিজেদেরকে, ভেস্টিজের সাকসেসফুল হতে টাইম লাগছে, আর কেউ হয়তো অন্য কিছু করে সে কিছু না কিছু করছে। ঠিক আছে? এটার আমার বলার মানে এটাই, ভেস্টিজে হয়তো তোমার 3 বছর টাইম লাগছে, অন্য কিছু কেউ তোমাদের রিলেটেড যে বললে তোমাকে বারবার এসে যে আমি তো এটা করে ভালো আছি, তুই কি করে বেড়াচ্ছিস, তার জন্য তার সাথে রিলেট করবে। তো তখন হাতি বলছে, যখন সে 20 মাস পর গেছে কুকুরটা আবার, যে তোর কোনো খবরই নেই, কি ব্যাপার, আমার তো হচ্ছে, তোর কেন হচ্ছে না, তুই আর আদৌ কি প্রেগনেন্ট? তখন হাতিটা বলছে যে আমার পেটে যেটা আছে না, আমার পেটে কুকুরের বাচ্চা নেই, আমার পেটে হাতি আছে। এটা যখন পেট থেকে বেরোবে, তখন আর্থ ক্যান ফিল ইট, মানে পৃথিবী এটা ফিল করবে। মাটিতে পড়বে যখন, পৃথিবী এটা ফিল করবে, আর্থ ক্যান ফিল ইট। মানে একটা কুকুরের বাচ্চা এইটুকু হয়, একটা হাতির বাচ্চা কত বড় হয় সেটা তোমরা নিজেরা ভাবো। একটা কুকুরের বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে গাড়ি চালিয়ে চলে যায়, কিন্তু আমার সেই হাতিনি বলছে, আমার বাচ্চা যখন রাস্তা দিয়ে হাঁটবে, লোক দাঁড়িয়ে যাবে, তাকে অ্যাডমায়ার করবে, তাকে দেখবে যে সে হাতির বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে। হাতির বাচ্চা, হাতিকে সবাই পুজো করে। আমার বাচ্চা যখন আসবে, রাস্তা দিয়ে যখন লোক যাবে, তখন অনেকে তাকে পুজো করবে, অনেকে প্রণাম করবে হাত দিয়ে। তো আমি তাকে আমার পেটে রেখেছি, তো আমার আমার সময় লাগবে, তুই এখন এখান থেকে যা। এই বলে তাকে হাতিনি কুকুর থেকে ভাগিয়ে দেয়। তো তোমাদের সঙ্গে যারা এরকম কিছু বলতে আসবে, তারা তাদেরকে এই গল্পটা শুনিয়ে দেবে, আর কিচ্ছু শোনাবে না। সে হয়তো হেসে চলে যাবে, কিন্তু তোমার বিশ্বাস রাখতে হবে তোমার প্রতি, যে তুমি এখান থেকে কিছু করবে, কিছু সাকসেসফুল হবে, 5 বছর লাগুক, 4 বছর লাগুক। ট্রাস্ট, নিজের মধ্যে বিলিভ রাখতে হবে, নিজের মধ্যে বিলিভ রাখতে হবে। এখন হয়তো 200-250 টাকার চেক আসছে, আসুক,
আসুক। বড় কিছু হতে সময় লাগে, বড় কিছু হতে সময় লাগে। এক সময় সেটাই 3,000 হবে, 3,000 থেকে 30,000 হবে। তার জন্য যত তাড়াতাড়ি তোমরা সেই 30,000 চেকের জন্য কাজ করবে তত তাড়াতাড়ি ইনকাম পাবে। এটা আমার হাতে আছে, এটা তোমাদের হাতে আছে। এটা অন্য কেউ করে দেবে না, আমাকেই করতে হবে। তো এটা ছিল ছোট্ট একটা স্টোরি। যারা চিন্তা করছো, ডিমোটিভেটেড হচ্ছ যে কিছু হচ্ছে না তাড়াতাড়ি, তাদের জন্য। ঠিক আছে? তো এবার আবার আসবো হচ্ছে এখানটাই, সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড বলে দুটো জিনিস হয়। আমাদের দুটো মাইন্ড হয়, একটা সাবকনসিয়াস মাইন্ড আর একটা কনসিয়াস মাইন্ড। আমি একটু আনমিউট করছি, একটু বলবে কি জানো এই দুটো জিনিস, একটু হ্যাঁ কি না বলবে, রাইট? আমি একটু আনমিউট করছি সবাইকে, তাহলে আমি বোঝাতে সুবিধা হবে। সাবকনসিয়াস মাইন্ড আর আনকনসিয়াস মাইন্ড, কেউ কি জানো দুটো জিনিসের মধ্যে তফাৎ কি? তাড়াতাড়ি বলবে। হ্যাঁ কি না বলো, শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ কি, আচ্ছা কেউ রেসপন্স করছে না তো, সবাই শুনতে পাচ্ছে? আচ্ছা, আমার কথা সবাই শুনতে ক্লিয়ারলি? আচ্ছা ঠিক আছে। সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড, আমাদের ব্রেনে দুটো মাইন্ড থাকে। সাবকনসিয়াস মাইন্ডটা হচ্ছে অনেক বড়, আর কনসিয়াস মাইন্ড হচ্ছে একদম ছোট্ট। ঠিক আছে? দুটো রকমের থিঙ্কিং আমাদের আসে। একটা কনসিয়াস মাইন্ডে, মানে আমরা রেগুলার যেটা করি, আমাকে উঠতে হবে, রান্না করতে হবে, স্নান করতে হবে, এটা করতেই হবে, এটা হচ্ছে কনসিয়াস মাইন্ড। বলে না যে কনসিয়াস, একটু কনসিয়াস থেকো নিজের জীবনে, মানে এইসব রেগুলার জিনিসগুলো ঠিকঠাক ভাবে করো, এটাকে বলে কনসিয়াস মাইন্ড। আর সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে অনেক বড়, যেটা আমরা অনেক কিছু ভাবি, আমাদের ড্রিম, আমাদের কি বলবো, আমাদের ড্রিম, আমরা যেটা করতে চাই। তোমাদের কারোর ইচ্ছে আছে একটা বড় পার্লার খুলবে তোমরা নিজেরা, কারোর ইচ্ছে আছে বুটিকের বিজনেস আছে, আরো বড় শোরুম করব কাপড়ের। এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের চিন্তা। আর কনসিয়াস মাইন্ডের চিন্তা কি, যেটা আমরা রেগুলার করছি। একটা আমি এক্সাম্পল দিই। কারোর সাথে এরকম, আমি তো শুনতে পাচ্ছি না তোমাদের, তোমরা নিজেরা রিলেট করবে, পরে গ্রুপে সেগুলো জানাবে যে তোমরা এই জিনিসগুলোর সাথে রিলেট করো কিনা। একটা গান রাত্রিবেলায় যদি শোনো, একটা গান যদি রাত্রিবেলায় শুনলে, সেই গানটা কার কার এরকম হয় যে সকালবেলায় ঘুম থেকে উঠে সেই গানটার অটোমেটিক্যালি নিজের মনে চলে এলো, গানটা গাইতে লাগলো। রাত্রিবেলায় কানে হেডফোন দিয়ে কোনো গান শুনে ঘুমিয়ে গেলে, গানটাকে শুনে ঘুমিয়ে গেলে, সকালবেলায় উঠে অটোমেটিক্যালি কোনো একটা কাজ করতে করতে সেই গানটাই যেটা শুনেছো, সেই গানটাই তোমাদের মাইন্ডে, মানে আমাদের মাইন্ডে রিপিট করলো। তুমি নিজে নিজেই গানটা গাইতে লাগলে। এটা কারোর হয়েছে? যদি হয়ে থাকে গ্রুপে জানাবে। এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। তুমি শুনেছো, সেটা ফিল করেছো, সেটাকে তুমি পারপাস আছে, পারপাস ভেবেছো গানটাতে, যে তোমার গানটার কোনো পারপাস রিলেট করেছো, সেই গানটাকে ফিল করেছো, ইমাজিন করেছো, ইমোশনস দিয়ে ভেবেছো, দিয়ে গানটা শুনেছো, দেখেই কিন্তু পরের দিন সকালে তোমার গানটা অটোমেটিক্যালি গুনগুনিয়েছো, নিজে নিজে মনে মনে এই গানটা গেয়েছো। এটাকে বলে সাবকনসিয়াস মাইন্ড। এটা কিন্তু তোমার কনসিয়াস মাইন্ড না। গানটা তুমি রোজ গাইবে, এটা কিন্তু রোজের কাজ না তোমার, কিন্তু তাও তোমার মাইন্ডে চলে এসছে। এটা একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল হচ্ছে, কারোর কথা খুব ভাবছো, মনে পড়ছে, আমার সাথে তো এটা অনেকেরই হয়, আমাদের ওয়েস্টিজ রিলেটেড যারা আছে তাদের অনেকেরই হয়, যে আমি কারোর কথা ভাবছি, একদম ম্যাজিকের মতো তারই ফোন চলে এলো আমার কাছে, তখন ফোন করে বলছে, আরে আরে আমি তো তোমার কথাই ভাবছিলাম, তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। এটাকে বলে সাবকনসিয়াস মাইন্ড। তো সাবকনসিয়াস মাইন্ড কে কন্ট্রোল করে কনসিয়াস মাইন্ড, যেটা খুব ছোট হয়। একটা ছোট লোকের পাওয়ার একটা বড় লোককে কন্ট্রোল করছে, কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড।
তো আমরা যদি আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে পারি, সাবকনসিয়াস মাইন্ডকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা জীবনে অনেক কিছু খুব তাড়াতাড়ি অ্যাচিভ করব। এটা আমার কথা না, আমিও এটা ট্রাই করছি। আমাকেও অনেক সাকসেসফুল হতে হবে, তোমরা যে জায়গায় আছো আমিও সেই জায়গাতেই আছি, কিন্তু আমি শুনছি কাদেরকে, ওয়ার্ল্ডের টপ টপ মানে সাকসেসফুল লিডার কিংবা পার্সোনালিটি যারা আছে তারা এই কথাটা বলছে। তারা এই কথাটা বলছে যে সাবকনসিয়াস মাইন্ডকে যে স্ট্রং করবে সে সাকসেসফুল হওয়ার দিকে তাড়াতাড়ি ছুটবে। একটা আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা সবাই পার্লার রিলেটেড, কাবেরী দি আছে বুটিক রিলেটেড। তোমরা যখন যদি ভেবে থাকো আমি নিজের একটা পার্লার করব, আর একটা বড় পার্লার করব, সেটার দিকে সাবকনসিয়াস মাইন্ডে যদি সেটা ভেবে নাও, সেটা যাই হোক না কেন তোমাদের জীবনে, যাই আসুক, ক্ষমতা থাক না থাক করেই ছাড়বে। এটাকে বলছে সাবকনসিয়াস মাইন্ড। কাবেরী দি যদি ভাবে আজ থেকে আমি 5 বছর পর একটা বড় বুটিক বানাবো, একটা মল বানাবো, সে যদি ভেবে নেয়, সাবকনসিয়াস মাইন্ডকে যদি ভাবিয়ে দেয়, সে করেই ছাড়বে। এটাই নিয়ম। সাবকনসিয়াস মাইন্ড এতই পাওয়ারফুল হয়, কিন্তু সেই কন্ট্রোলটা আমাদের থাকে না। আমরা ভেবে তো নিই, কিন্তু সেই ভাবনার ওপর বিশ্বাস থাকে না, বিলিভ বিলিভ থাকে না, যার জন্য আমরা করতে পারি না। আর যতদিনে বিলিভটা আসে, সেই সময়টা আমাদের মধ্যে অনেক সময় লেগে যায়। তো যে যত তাড়াতাড়ি ওই বিলিভটা আনবে নিজের মধ্যে যে না আমি এটা করেই ছাড়বো, সে তত তাড়াতাড়ি করবে। ওটা সাবকনসিয়াস মাইন্ড। আর কনসাস মাইন্ড কি, নিজের আমরা রেগুলার রুটিনে যেটা করি সেটা হচ্ছে কনসাস মাইন্ড। সেই কনসাস মাইন্ডটা ওই বড় সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে। বিভিন্ন প্রবলেম কনসাস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড কখনো প্রবলেম ভাবে না, ড্রিম ভাবে। আমরা কি করতে চাই, কি পেতে চাই সেগুলো ভাবে। আর কনসাস মাইন্ড বলে যে না তোর এটা হবে না, তোর এটা সম্ভব না, তোর এটা পসিবল না, তোর কাছে অত টাকা নেই, তুই কি করে করবি, এগুলো কনসাস মাইন্ড বলে। আর সাবকনসিয়াস মাইন্ড বলে যে না আমি করেই ছাড়বো। তো যে সাবকনসিয়াস মাইন্ডকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসে সে করেই ছাড়ে। তো ভেস্টিজটাও তাই। সাবকনসিয়াস মাইন্ডকে, এটা প্র্যাকটিস আছে, এটা আরেকদিন আমি সেশন রাখবো, সাবকনসিয়াস মাইন্ডকে কি করে প্র্যাকটিস করতে হয়, এটা একটু আলোচনার বিষয় আছে। আমি এটা বেসিক জিনিসটা আমি বলছি। এটা যদি তোমরা ভেবে রাখো, কনসিয়াস মাইন্ডকে শোনো বা সাবকনসিয়াস মাইন্ডকে বেশি স্ট্রং রাখো। এটার একটা প্রসেস আছে, আমি পাঁচটা পাঁচটা পয়েন্ট আমি বলছি, এটা প্র্যাকটিস করবে রোজ, আমিও করছি। নিজে নিজেই প্র্যাকটিস করবে, বাড়িতে নিজেরাই প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে পারবে। ফার্স্ট স্টেপ হচ্ছে পারপাস। মানে আমি যে ড্রিম রাখছি, সাপোজ তোমরা যারা পার্লার রিলেটেড তারা ভাবছো পার্লার, আর কাবেরী দি আছে বুটিক রিলেটেড, সে ভাবছে বড় একটা মল। তো পারপাস রাখতে হবে ফার্স্টে, যে আমি এটা করতে চাই। আমার সাবকনসিয়াস মাইন্ডকে পারপাস বোঝাতে হবে যে আমার এটা পারপাস, এটা আমার স্বপ্ন, এটা আমি করতে চাই। এটা গেল 1 নম্বর। তার মানে পারপাস হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন হচ্ছে সেকেন্ড। অ্যাফার্মেশন মানে কি, সব সময় নিজেদের মধ্যে বলতে হবে যে আমি এটা করব, আমাকে এটা করতে হবে, আমি এটা করবই। এটাকে বলছে অ্যাফার্মেশন। নিজেদের মধ্যে প্র্যাকটিস, পার ডে প্র্যাকটিস করতে হবে। এটা একদিনে হবে না, কারোর হয়তো 1 মাস লাগবে, কারোর 2 মাস লাগবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। থার্ড হচ্ছে ইমোশন, ইউজ ইমোশন। নিজের ইমোশনটাকে সেটা দিয়ে ফিল করতে হবে। আমি একটা পার্লার করতে চাই বড়, সেই ইমোশনটা রাখতে হবে, আমি পার্লারের প্রতি ভালোবাসা আছে। সেই মলটা আমি বানাতে চাই, মলের প্রতি আমার ভালোবাসা আছে। কাপড় জামার বিজনেসের প্রতি আমার ভালোবাসা আছে। আমি এক্সাম্পল দিচ্ছি এগুলো। সেই ইমোশনটা সে তার মধ্যে থাকতে হবে, নাহলে নিজের মধ্যে বিলিভ আসবে না। ইমোশনস যদি না থাকে, বিশ্বাস আসবে না, বিলিভ আসবে না। থার্ড হচ্ছে ইমোশন, ঠিক আছে। ফোর্থ হচ্ছে ভিজুয়ালাইজেশন, মোস্ট ইম্পর্টেন্ট। ভিজুয়ালাইজেশন। তোমরা কি দেখো তোমার স্বপ্ন কোনো সময়? চোখ খুলে, ঘুমিয়ে না, ঘুমিয়ে স্বপ্ন সত্যি হয় না। জেগে স্বপ্ন সত্যি, জেগে থেকে স্বপ্ন সত্যি করতে হয় কে বলেছিলেন? এপিজে আব্দুল কালাম। তো ঘুমিয়ে স্বপ্নের কথা বলছি না, জেগে যেই স্বপ্ন দেখছো, কেউ যদি ভাবো আমি পার্লার করতে চাই, কেউ যদি ভাবে আমি বড় মল করতে চাই শাড়ির, সেই স্বপ্নটা কি কেউ দেখো যে আমি এরকম পার্লার হবে, আমার এখানে এই মেশিন থাকবে, আমার এখানে এই কালারিং এর মানে শ্যাম্পুর সেশন থাকবে, এখানটা এই থাকবে? এটাকে ভিজুয়ালাইজেশন বলে। নিজে নিজে ভাববে যে আমাকে, আমি এরম এরম করবো, আমার পার্লারটা যেদিন হবে স্বপ্নের পার্লার, এখানে এখানে এই জিনিস থাকবে, এখানে মাসাজ হবে, এখানে শ্যাম্পু সেশন থাকবে, এখানটায় ফেসিয়াল হবে, এইসবগুলো ভিজুয়ালাইজেশন। নিজেকে এঁকে নাও মনের মধ্যে, পারলে ছবি আঁকো, ভিজুয়ালাইজেশন করো। এটা রোজ করতে হবে।
রাইট? তো 4 নম্বর হচ্ছে ভিজুয়ালাইজেশন, ফিফথ হচ্ছে রিপিটেশন।